আইনি সুরক্ষায় নেই ইভ্যালির পাওনাদাররা, রিমান্ডে রাসেল ও তার স্ত্রী নাসরিনের কাছ থেকে টাকার হদিস জানার চেষ্টা। ধামাকাকে সেলারদের আলটিমেটাম, ই কমার্স নিয়ন্ত্রণে কমিশনের তাগিদ। জনশুমারি শুরু নিয়ে সংশয় পরিসংখ্যান ব্যুরোর, ডিজিটাল ডিভাইস কিনতে আবারও দরপত্র আহ্বান। আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। আপনাদের সাথে আছে আমি রোকসানা জয়ী। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। একজনের বিনিয়োগের টাকা দিয়ে অন্যজনকে পরিশোধ, অর্থনীতিতে যাকে বলা হয় পঞ্জি স্কিম। এমন পদ্ধতিতে প্রায় 3 বছর দাপটের সাথে ব্যবসা করেছে ইভ্যালি। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রেপ্তার হওয়ায় সংশয়ে আছেন গ্রাহকরা। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান আইনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পুরোই অনিশ্চিত। জান্নাতুন নাইমের রিপোর্ট। পেশায় প্রকৌশলী জাহিদ জামান ইভ্যালির অর্ধকোটির মতো গ্রাহকের একজন। অনলাইন প্ল্যাটফর্মটির কাছে তার পাওনা 10 লাখ টাকার বেশি। সময় মতো কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় কিছু ক্ষেত্রে মিলেছে চেকও। তবে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রেফতার হওয়ায় টাকা আর আদৌ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কিছু প্রোডাক্টের চেকও আমি পাইছি। এখন চেক তো পাইছি অক্টোবরের তারিখে। তো এখন যেহেতু রাসেল সাহেব গ্রেফতার হয়ে গেছেন, তো আমার এই টাকা কে দিবে বা এই দায়ভার কে নিবে? 2018 সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ইভ্যালি। 45 কার্যদিবসের মধ্যে অভাবনীয় কম দামে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাত্র 2 বছরে সবার চোখের সামনেই হয়ে ওঠে দেশের অন্যতম ই কমার্স জায়ান্ট। নিজেদের সদর্প পদচারণা জানান দিতেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল সহ প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে গণমাধ্যম সহ বহু কিছুর। একসময় গ্রাহক স্বার্থ রক্ষায় সরকারের আইনি দুর্বলতার সুযোগ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজেদের দেওয়া হিসেবে প্রতিষ্ঠানটির দায় ছাড়ায় 400 কোটি টাকা। প্রশ্ন এখন, এই দায় মেটাবে কে? যে এই প্রতিষ্ঠান কি হবে? এটাকে কেউ অন্য কেউ নিয়ে নেবে? এটাকে বিলুপ্ত করা হবে? সেই ধরনের একটা সমাধান হলেও বর্তমানে যাদের টাকা আটকে গেছে তারা তাদের টাকাটা ফেরত পাবেন কিনা বা কতটা ফেরত পাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এটা কিন্তু বলা খুব কঠিন, এটা অনিশ্চিত। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ পৃথিবীর শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন। 1995-তে অনলাইনে বই বিক্রি দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটি প্রথম লাভের মুখ দেখে তার প্রায় 6 বছর পর। 2001-এ $100 কোটি বেশি পণ্য বিক্রি করে অ্যামাজন শেয়ার প্রতি লাভ করে মাত্র 1 সেন্ট। তবে শুরু থেকেই গ্রাহক স্বার্থ রক্ষায় সচেতন ছিল প্রতিষ্ঠানটি। আরেক টেক জায়ান্ট আলিবাবা প্রথম লাভের মুখ দেখে 3 বছর পর। এই প্রতিষ্ঠানটিও প্রতিশ্রুত সময় সঠিক পণ্য ক্রেতা না পেলে সাথে সাথেই ফেরত দেয় গ্রাহকের পুরো অর্থই। তবে দেশের টেক জায়ান্ট হওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশের ইভ্যালি এক্ষেত্রে হেঁটেছে উল্টো পথে। প্রতিশ্রুত সময় তো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিগুণ 3 গুণ সময় পেরিয়েও পণ্য পায়নি গ্রাহক। যাত্রা শুরুতেই অ্যামাজন কিংবা আলিবাবার মতো ছিল না বড় অঙ্কের নিজস্ব বিনিয়োগ। টাকা নিয়ে আবার টাকা ফেরত দিয়ে, মানে বেশি নেবেন কম ফেরত দেবেন, এইভাবে আপনি চলার একটা পথ তৈরি করলেন যেটা কখনোই দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল না। এবং সেই টাকাগুলো ব্যবহার করলেন এই ধরনের অ্যাগ্রেসিভ মার্কেটিং এর ক্ষেত্রে, যেখানে তো ব্যবসা দেউলিয়ার জন্য এর চেয়ে ভালো প্রেসক্রিপশন তো আর কিছুই হতে পারে না। এবছরের জুনে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় ইভ্যালির চলতি সম্পদ রয়েছে মাত্র 65 কোটি টাকার বেশি। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। ইভ্যালিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা কোথায় আছে? রিমান্ডে রাসেল ও তার স্ত্রী নাসরিনের কাছ থেকে সেটি জানার চেষ্টা করছে পুলিশ। তবে গ্রাহকরা বলছেন, দুজনকে কারামুক্ত করে সময় দিলেই এর সুরাহা হতে পারে। শনিবার পাওনাদারদের উৎকণ্ঠার বাড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়। ফেসবুক পেজে জানানো হলো, এখন থেকে বাসা থেকে কাজ করবেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও আগের মতোই গ্রাহকদের প্রতি আশ্বাস বাণী ছিল অটুট। পাওনা টাকার খবর নিতে শনিবার ইভ্যালির কার্যালয়ে আসেন বেশ কয়েকজন গ্রাহক। তবে বন্ধ পেয়ে হতাশা জানান তারা। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ই কমার্স ব্যবসার নামে কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার দাবি হইল তাকে সময় দেওয়া উচিত। তার তো পাসপোর্ট আটকা,
সেটা বাইরে পালাই যাইতেছে না। চাওয়া হচ্ছে যে আমি যে মূল টাকাটা প্রিন্সিপালটা ইনভেস্ট করছিলাম ওইটা পেলে আমি সন্তুষ্ট। তো সম্পূর্ণ সবকিছু দেওয়া এখানে আমাদের এগুলো যদি না পাই তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। আমাদের এখান থেকে কিছু লোক আত্মহত্যার পথ বাইছে নিতে হবে, কারণ ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, খাবার লবার, ঠিক আছে, এগুলো ছাড়া আমাদের আর কিছু গতি থাকবে না। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে পাওনা 200 কোটি টাকা ফেরত চান সেলাররা। এর জন্য 5 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ধামাকা শপিং.com সেলার অ্যাসোসিয়েশন জানায়, ধামাকার প্রতারণার শিকার হয়েছেন 650 জন সেলার সহ প্রায় 3 লাখ গ্রাহক। দেশে লাগামহীনভাবে গড়ে ওঠা ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদাও উঠেছিল তুঙ্গে। তবে হঠাৎ করে ধস নামে ই কমার্স খাতে। আব্দুল্লাহ ভাই উনি আসেন হচ্ছে আমাদের সেক্রেটারি হিসাবে। সম্প্রতি ইভ্যালি কাণ্ডের পর শনিবার সংবাদ সম্মেলন করেছে ধামাকা শপিং.com সেলার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ধামাকার প্রতারণার শিকার হয়েছেন 650 জন সেলার সহ প্রায় 3 লাখ গ্রাহক। ধামাকার কাছে বকেয়া 200 কোটি টাকা পাওনা রয়েছে তাদের। আর এই টাকা পেতে প্রতিষ্ঠানটিকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরে বিগত জুলাই থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত একাধিকবার আমরা মানবিক আবেদন করেছি, কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো ধরনের সমাধান আমরা পাইনি। যদি একেবারেই না পারে উনি যেন অল্প অল্প করে আমাদের টাকাটা দিয়ে দেয়, এবং উনি হচ্ছে ভার্চুয়ালি আমাদেরকে হচ্ছে 10% টাকা দেওয়ার কথা বলছিল, যে 10% টাকা দিয়ে আমরা স্টার্ট করব, তারপরে বাকি টাকাগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দিয়ে দিব। সেই কারণেই মূলত আসলে ওনাদেরকে সময়টা দেওয়া। ওনার চাকরি না করে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্নে ব্যাংক ও বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করেন ধামাকায়। এজন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া সহ উদ্যোক্তাদের স্বপ্ন টিকিয়ে রাখার আহ্বান জানান তারা। এমডি সাহেব বারবার বলতেছিল যে আমাদের অ্যাকাউন্টটা যদি আনফ্রিজ করা হয় তাহলে আমরা আপনাদের টাকাও দিতে পারবো, প্লাস আমরা ডেলিভারি স্টার্ট করতে পারবো। গভর্নমেন্ট যদি এটাকে একটু কনসিডার করে তাহলে হয়তোবা তার ইন্টেনশনটা বোঝা যাবে যে উনি কি আসলেই কি অ্যাকাউন্টের কারণে আমাদের টাকাগুলো দিতে পারতেছে না, নাকি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে। তবে ধামাকার ঊর্ধ্বতনদের সাথে আলোচনায় ব্যর্থ এসব সেলারদের পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। আমাদের মানবিক দিকটা বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। মোনাফ রশিদ, চ্যানেল 24, ঢাকা। আইনের অপপ্রয়োগ ও বিচারহীনতায় বাড়ছে অনিয়ম। ই কমার্স খাত নিয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। বলেন, ভুঁইফোর প্রতিষ্ঠানের কবলে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার ও নীতি নির্ধারকদেরই নিতে হবে। ই কমার্স খাত নিয়ন্ত্রণ ও কাঠামোতে পরিবর্তনে কমিশন গঠনের পরামর্শ দেন বক্তারা। আলোচনা সমালোচনার শীর্ষে দেশের ই কমার্স খাত, যেখানে বারবার উঠে আসছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্যের চিত্র। এর সমাধান খুঁজতে ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকারের পদক্ষেপ শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে জনসাধারণের ক্ষতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারকের দায়িত্বে থাকা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। বলেন, শুধু গ্রেপ্তারই সমাধান নয়, আইনের শাসন ও তার যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনের যদি যথাযথ প্রয়োগ না থাকে তাহলে কিন্তু এই ইভেলি আজকে আসছে, রফিকুল হক আসছে, আমরা শিক্ষা নেইনি, ইওয়ারেজ আসছে, আরও 10টা এরকম নতুন নাম আসবে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হবে? ব্যবসা করার সুযোগ দিয়েছে সরকার। আমার নাগরিক অধিকার সমস্ত কিছুর সুরক্ষার দায়িত্ব সরকারের। ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে পৃথক কমিশন গঠনের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। ই কমার্স খাতে বিদ্যমান নৈরাজ্য অনুসন্ধান, আইনি কাঠামো তৈরি করে একটা কমিশন গঠন করতে, ইতিমধ্যে যা ঘটে গিয়েছে, একটা কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যম দিয়ে আমরা সেগুলি বিবেচনা করব, আমাদেরকে ভবিষ্যতে কি কর্মপন্থা করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের নেওয়া পদক্ষেপ কতটুকু ফলপ্রসূ তা নিয়ে বিতর্কে মজেন তারা। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। জনশুমারির জন্য প্রায় 4 লাখ ট্যাব কিনতে আবারও দরপত্র আহ্বান করেছে পরিসংখ্যান ব্যুরো। তবে এরই মধ্যে ক্রয় প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় চলতি বছর শুমারি শুরু নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পরিকল্পনা মন্ত্রী বলছেন, যেসব কাজ বাকি আছে তা খানিকটা সময় সাপেক্ষ। প্রথম ধাপে এই কার্যক্রমে অংশ নেওয়া 2 প্রতিষ্ঠানই মনে করছে সবারই সক্ষমতা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহের। আরও জানাচ্ছেন ইকবাল হাসান। দেশের মোট জনসংখ্যা, পরিবার প্রতি আয়, পেশাভিত্তিক কর্মী কিংবা প্রবাসী, এমন প্রায় 30 ধরনের তথ্য মেলে জনশুমারি আর গৃহ গণনায়। 10 বছর পর পর হয় এই শুমারি। 2011 সালের পর চলতি বছর জানুয়ারিতে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল
সরকারের, কিন্তু করোনায় তা 9 মাস পিছিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে নির্ধারণ করা হলেও শুরু করা যাচ্ছে না সেই সময়ের মধ্যেও। এখন যদি অক্টোবরেরটা না পারি তাহলে পিছাতে হবে। আগামী বছরে আমার টার্গেট ছিল রেজাল্ট দেওয়ার, আশা করি পারবো, যদিও এইটা আমার সংশয় আছে মনের মধ্যে। এবার শতভাগ ডিজিটাল ডিভাইস ব্যবহারের জন্য পরিসংখ্যান ব্যুরো 3,95,000 ট্যাব কেনার দরপত্র আহ্বান করে গেল জুন মাসে। প্রাথমিকভাবে 8টি প্রতিষ্ঠান দরপত্র কেনে, যদিও শর্ত মেনে শুধু স্যামসাংয়ের স্থানীয় প্রস্তুতকারক ফেয়ার ইলেকট্রনিক্স আর ওয়ালটন ডিজিটেক তা জমা দেয়। এর মধ্যে ওয়ালটন দর দেয় 402 কোটি টাকা আর ফেয়ার ইলেকট্রনিক্স দেয় 548 কোটি টাকার কিছু বেশি। কিন্তু কারিগরি মূল্যায়ন কমিটি ফেয়ারকে ক্রয় আদেশ দেওয়ার সুপারিশ করে, যদিও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের নির্দেশ দেয়। মেজর প্রশ্ন ছিল এত ডিফারেন্স কেন? আমি বিষয়টা আমার যেটা বলার আমি বলেছি যে কমিটির সঙ্গে আমি একমত। গেল 13 সেপ্টেম্বর নতুন করে আহ্বান করা হয় দরপত্র। আগের কার্যক্রমে অংশ নেওয়া 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, প্রকল্পের চাহিদা অনুযায়ী শর্ত মেনে চেষ্টা থাকবে প্রত্যেকেরই জয়ী হওয়ার। তবে দরপত্রের পর মূল্যায়ন, সরকারি ক্রয় কমিটিতে উত্থাপন এবং অনুমোদনের জন্য লাগবে লম্বা সময়। তাছাড়া সময় হাতে রাখতে হবে পণ্য সরবরাহের জন্যও। আমরা যেহেতু পুরনো টেন্ডার করেছি, আমরা অনেক প্রস্তুতি আগেই নিয়ে নিয়েছি। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা এই চিপসেট সিকিউরড করা বা প্রোডাকশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো আমাদের করা আছে। 1 মিলিয়নের উপরে আমরা মোবাইল ডিভাইস আমরা প্রোডাকশন করতে পারি, সেই সক্ষমতা আমাদের রয়েছে। সেদিক দিয়ে আমি মনে করি বাংলাদেশ তথা ওয়ালটনের সক্ষমতা রয়েছে। এই জরিপের তথ্য বিশ্লেষণের মাধ্যমেই মাথাপিছু আয় থেকে শুরু করে অর্থনীতির প্রায় সব সূচকের তথ্যই জানা যায়। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। বন্ডেড সুবিধার বাইরে থাকা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি সমস্যার সমাধানে রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে আগামীকালই এই কমিটি করা হবে। আইনি বিষয় পর্যালোচনার পাশাপাশি রপ্তানির স্বার্থে তা সংশোধনের উদ্যোগ নেবে এই কমিটি। গেল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 31 আগস্টে নন বন্ডেড পোশাক কারখানার জন্য ব্যাক টু ব্যাংক এলসি খোলা বন্ধ রাখার অনুরোধ করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। মূল এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অবৈধভাবে ইউডি জারির অভিযোগ করে এনবিআর এর শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।